প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি ডক্টর শারমিন জাহান নিটল আমন্ত্রণ জানাচ্ছি মেডিটক আমার ডাক্তার অনুষ্ঠানের নিয়মিত আয়োজন মেডি লাইভের ৬২তম পর্বের গাইনি অ্যান্ড অবস কেয়ার থেকে। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি স্পন্সর করেছে এসকে ফার্মাসিউটিক্যালস এবং আমাদের নলেজ পার্টনার অস্ট্রোক্যাল ডি। দর্শক, আহ গর্ভাবস্থা প্রতিটি নারীর জীবনে অত্যন্ত কাঙ্ক্ষিত একটি সময় এবং এর পরবর্তী ধাপই হচ্ছে ডেলিভারি। ডেলিভারির বিষয়টি যখনই মাথায় আসে তখনই আমাদের মায়েদের মনে শঙ্কা জাগে যে প্রসব বেদনা বা ডেলিভারি পেইন এই বিষয়টি নিয়ে। আমরা আজকে কথা বলবো ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি এই বিষয়ে। বরাবরের মতোই এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি উপস্থিত আছেন। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার সংযুক্তা সাহা, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গাইনি অ্যান্ড অবস অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি বিভাগ, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঢাকা। ম্যাডাম, শুভ সন্ধ্যা। সালাম, কেমন আছেন? আমি ভালো আছি, আপনাকেও শুভ সন্ধ্যা। জি আহ ম্যাডাম। আজ আপনি হ্যাঁ, বলেন, শুনতে পাচ্ছি। জি ম্যাডাম, আপনার ব্যস্ততম সময় থেকে আমরা দেখতে পাচ্ছি যে আপনি চেম্বারে আছেন এবং এই ব্যস্ততম সময় থেকে আমাদের মেডিটকের দর্শকদের জন্য আপনার মূল্যবান সময় দিয়েছেন, এই জন্য আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞতা। আপনাদেরকেও প্রিয় দর্শক, কৃতজ্ঞতা কিছু। হ্যাঁ, বলেন। জি ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি একই সাথে ইউটিউব এবং ফেসবুক লাইভে প্রচারিত হচ্ছে। আপনার এই বিষয় সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে করতে পারেন। আমরা ম্যাডামের মাধ্যমে চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ম্যাডাম, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদেরকেও ধন্যবাদ। জি ম্যাডাম, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি। ম্যাডাম, এই বিষয়ে প্রথমে আমি জানতে চাচ্ছি ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি বলতে আমরা কি বুঝি, যদি দর্শকদের জন্য একটু সহজ ভাষায় বলতেন। ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি বাংলাদেশ একটা নতুন কনসেপ্ট। অ্যাকচুয়ালি এখানে আমরা সবাই জানি আমাদের দেশে সিজারিয়ানের হার অনেক বেশি এগিয়ে যাচ্ছে। এটা রোধ করার জন্যই আমরা নর্মাল ডেলিভারিটাকে এনকারেজ করতে যাচ্ছি, এবং নর্মাল ডেলিভারিতে সবচেয়ে যে বিষয়টা নিয়ে আমাদের মায়েরা ভীত সন্ত্রস্ত থাকে সেটা হচ্ছে ডেলিভারি ব্যথা বা পেইন। অ্যাকচুয়ালি এই মডার্ন যুগে কেউই পেইন সহ্য করতে চায় না। এই জন্যই নিত্য নতুন বিজ্ঞানের আবিষ্কার, এবং সেই আবিষ্কারের একটা অংশ হচ্ছে পেইনলেস ডেলিভারি বা ব্যথামুক্ত প্রসব। ব্যথামুক্ত প্রসবে আমরা নিউরনকে ব্লক করে দিয়ে থাকি এর মাধ্যমে স্পাইনাল কর্ডে, এবং সেইখানে সে ওষুধ দেওয়ার মাধ্যমে আহ রুগী ব্যথার সেন্সেশনটা আর থাকে না, কিন্তু তার ডেলিভারিটা অক্ষত থাকে, ডেলিভারি প্রোগ্রেসটা ঠিক থাকে। এবং এই জন্য প্রত্যেকটা মা দেখা যায় যে যারা ব্যথামুক্ত ডেলিভারি নিচ্ছেন এবং ব্যথা সহ্য করতে পারছেন না বলে সিজারিয়ান করতে চান, তারা সেই ব্যথামুক্ত হওয়ার কারণে ডেলিভারির পেইনটা সহ্য ক্ষমতার মধ্যে চলে আসে। তো এটাই হচ্ছে ব্যথামুক্ত ডেলিভারি। তো অসংখ্য ধন্যবাদ অনেকের ম্যাডাম। জি, জি জি ম্যাডাম বলেন। বলুন। জি ম্যাডাম, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি কি, এই বিষয়টি আমরা বুঝলাম, কিন্তু এই প্রসিডিউরটা কিভাবে করা হয়, যদি যেভাবে আমাদের দর্শকরা বুঝবেন এভাবে যদি একটু সহজ করে বলতেন। অ্যাকচুয়ালি প্রসব বেদনা এমন একটা বেদনা, যেই বেদনা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা অনেক ধরনের ওষুধ ইউজ করে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় যে সব ধরনের ওষুধ ইউজ করা যায় না প্রেগনেন্সির জন্য, বাবুর জন্য, বাবুর সুস্থতার জন্য। কিন্তু দেখা যায় যে আগের দিনে আমরা এখনো ইউজ করি কিছু কিছু অপয়েড এবং নন অপয়েড ড্রাগ। আহ এর মধ্যে প্যাথিডিন একটা, যেটা খুবই ওয়াইড স্প্রেড ইউজ করা হয়ে থাকে। এছাড়া ফ্যান্টানিল, এগুলা ইউজ করে থাকি। আহ এ আর যেটা ব্যথামুক্ত ডেলিভারির কথা বলছিলাম, সেক্ষেত্রে একজন অ্যানেস্থেটিক, একজন দক্ষ অ্যানেস্থেটিক, যিনি হচ্ছেন ব্যথামুক্ত ডেলিভারিতে আহ উনি এক্সপার্ট। এবং সে এপিডুরাল স্পেস, একটা স্পেস আছে পিঠে, পিঠে শির দ্বারায় যে ইনজেকশন দেওয়া হয়ে থাকে সিজারিয়ান সেকশনের জন্য, তেমনই একটা ইনজেকশন দেওয়া হয়ে থাকে এপিডুরাল স্পেস বলে একটা স্পেস আছে সেই স্পেসে। সেই আচ্ছা। স্পেসের সুবিধা হচ্ছে যে ওই স্পেসে গিয়ে আমাদের যে ব্যথার যে নার্ভ এন্ডিং গুলো যায় সেগুলোকে অবধ করে দেওয়া হয়। তো ওখানে একটা আচ্ছা। ছোট্ট ইনজেকশন দেওয়া হয়, সেই ইনজেকশনের মধ্যে ওই পাইপের একটা পাইপ ঢুকিয়ে দেওয়া হয়, একটা ছোট্ট সরু নল। সেই সরু জি নলের ম্যাডাম। মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হয়। ওষুধের ডোজ, মাত্রা সবকিছু পেশেন্টের ওজন, পেশেন্টের বয়স সবকিছুর উপর নির্ভর করে সেই
ওষুধ দেওয়া হয়। এবং সেই আচ্ছা। সরু নল দিয়ে যখন ওষুধ দেওয়া হয় সেটা দুভাবে থাকে। একটা হচ্ছে কিছুক্ষণ পর পর টপ আপ করা হলো সিরিঞ্জের মাধ্যমে, যে ঠিক আছে ব্যথা আর একটু দেই ওষুধ, তাহলে ব্যথা কমে যাবে। অথবা কন্টিনিউয়াস সিরিঞ্জ পাম্পের মাধ্যমে দেওয়া যেতে পারে, যেখানে একটা লো ডোজ মেনটেন করে এবং রুগী ব্যথাটা অনেক সহনীয় পর্যায়ে চলে আসে। তো আচ্ছা। এটাই হচ্ছে প্রসিডিউর, যেখানে হচ্ছে একজন অ্যানেস্থেটিক সেই সিরিঞ্জের সেই সরু নলের মাধ্যমে ওষুধটা ডেলিভারি করবে। এটা দিতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। সাধারণত 5 মিনিটের মধ্যেই দেখা যায় যে তার ব্যথা নির্মূল হয়ে যায়। সম্পূর্ণ ইফেক্ট হতে সাধারণত 20 মিনিটের মতো সময় লাগে। তবে আচ্ছা। এই ব্যথামুক্ত প্রসবের এক্সপার্টাইজ যদি খুবই ভালো হয়, ওই অ্যানেস্থেটিক যদি যিনি দিবেন তিনি যদি দক্ষ থাকেন, তাহলে দেখা যায় যে এপিডুরাল অ্যানালজেসিয়া বা ব্যথামুক্ত প্রসবে সাধারণত কোনো সাইড ইফেক্টই পাওয়া যায় না। আচ্ছা। তো এই জন্য অসংখ্য ধন্যবাদ। ব্যথামুক্ত প্রসবটা অবশ্যই একজন ভালো অ্যানেস্থেটিকের আন্ডারেই দিতে হবে। অনেকের জি ধারণা হতে ম্যাডাম। পারে যে যারা ডেলিভারি করায়, যেমন আমরা অবস্টেশিয়ান, আমরা কিন্তু এই কাজটা করি না। যেমন ধরেন সিজারিনের সময় একজন অজ্ঞানের ডাক্তারই কিন্তু অ্যানেস্থেসিয়া দিয়ে থাকে, জি। সেটা কিন্তু কখনো একজন অবস্টেশিয়ান করে না। এবং জি। ব্যথামুক্ত ডেলিভারিতেই কিন্তু একজন অ্যানেস্থেটিক কিন্তু এই ব্যথামুক্ত ডেলিভারির সিরিঞ্জটা বা সরু নলটা দিয়ে ওষুধটা দিয়ে থাকে। জি। সেখানে একজন অবস্টেশিয়ানের কোনো হাত থাকে না। অবস্টেশিয়ানের হাত হচ্ছে ডিসিশনের জন্য, যে কখন তার ব্যথামুক্ত ডেলিভারি দরকার। এবং আচ্ছা। সেই ব্যথামুক্ত ডেলিভারি করবার জন্য তার হাতের কাছে ভালো ট্রেইন অ্যানেস্থেটিস্ট আছে কিনা, যিনি ব্যথামুক্ত ডেলিভারিতে দক্ষ বা এপিডুরাল অ্যানালজেসিয়া দিতে দক্ষ। জি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। যেটা বুঝতে পারলাম যে একজন দক্ষ অবস্টেটিক্স এন্ড একজন দক্ষ অ্যানাস্থেসিওলজিস্ট দুইজনের সমন্বয়েই আসলে ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি পুরো প্রসেসটি সম্পন্ন করা হয়। ম্যাডাম, জি। অনুষ্ঠানের শুরু থেকে আমরা দর্শকদের অনেক রেসপন্স পাচ্ছি এবং দর্শকরা প্রশ্ন করে যাচ্ছেন। ম্যাডাম, আমি কি একটি প্রশ্ন নেব? হ্যাঁ, শিওর। জি। নুরুল সামুনি তিনি প্রশ্ন করেছেন, প্রথমেই আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন যে ওনার 39 উইকস রানিং চলছে এবং ডেলিভারি ডেট 13ই আগস্ট, এবং আজকে সকাল থেকে ওনার হঠাৎ করে তলপেটে ব্যথা করছে এবং বাচ্চার নড়াচড়াও কম হচ্ছে। এটা কি কোনো সমস্যা নাকি নাকি ডেলিভারি পেইন, এটা জানতে চেয়েছেন। অ্যাকচুয়ালি ডেলিভারি পেইন জানার জন্য ওনার ওয়াইফের সাথে কথা বলতে হতো, যেটা হচ্ছে কি যে এই ডেলিভারি পেইন আসে যায় এভাবে কিনা, এবং সংকোচন প্রসারণ হচ্ছে কিনা, এটা তীব্রতা বাড়ছে কিনা, পেইনের তীব্রতা এবং ফ্রিকোয়েন্সি বাড়ছে কিনা। তবে একটা জিনিস যেটা বলেছে বাচ্চার নড়াচড়া কম, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। অনেক সময় দেখা যায় যে বাবু পেটের মধ্যে অক্সিজেনের স্বল্পতার জন্য পটি করে দেয়, এই জন্য তাকে অবশ্যই এখনই যে গাইনোকোলজিস্টের আন্ডারে আছে তার কাছে গিয়ে তাকে চেক আপ করার মাধ্যমে তাকে নিশ্চিত হতে হবে বাবুর সুস্থতা। আমি বলবো ডেলিভারি যেভাবেই হোক না কেন, নর্মাল বা সিজারিয়ান যেটাই হোক না কেন, আমরা কিন্তু সবাই প্রত্যাশায় থাকি যে 9 মাস শেষে একটা সুস্থ বাবু কোলে নিয়ে আমরা ঘরে ফিরবো। এবং সেই ঘরে ফেরার নিশ্চয়তা করতে হবে, তাকে জানতে হবে যে তার বাবু কেন নড়াচড়া করছে না, বা কিছু অক্সিজেন স্টিমুলাস দেওয়ার মাধ্যমে নড়াচড়া করবে কিনা। তাকে অবশ্যই সরাসরি এখন তার গাইনোকোলজিস্টের কাছে যাওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। দর্শক আশা করছি আপনি ম্যাডামের পরামর্শ অনুযায়ী অতি শীঘ্রই আপনার গাইনোকোলজিস্টকে দেখিয়ে নেবেন। ম্যাডাম, আরেকটি প্রশ্ন ছিল সৃষ্টি আক্তার। তিনি জানতে চেয়েছেন যে ডেলিভারি ডেটের আগে পানি ভেঙে যায় কেন, এবং 5 দিন আগে থেকে অল্প অল্প করে পানি ভাঙলে বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা। যদি পানি ভেঙে থাকে তাহলে আমরা পানি ভেঙে যায় কেন প্রথমে জিজ্ঞেস করেছে। পানি জি ভাঙা ম্যাডাম। রাপচার মেমব্রেনের অনেক ধরনের কারণ থাকে। দেখা যায় যে ইনফেকশন থাকতে পারে পেশেন্টের, হয়তো প্রস্রাবের ইনফেকশন যেটা অনেক আগে ছিল কারেক্ট করা হয়নি, অথবা ভেজিনাল ইনফেকশন যেটার কারণে হচ্ছে কি যে তার পানি ভেঙে যেতে পারে। তো পানি ভাঙা অবশ্যই বাচ্চা এবং মা দুজনের জন্যই খারাপ। তবে পানি ভাঙার পরও আমরা 24 ঘন্টার মধ্যে তাকে সরাসরি প্রথমে নিশ্চিত হতে হবে যেটা পানি ভাঙা কিনা। অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্সির কারণে ডিসচার্জ অনেক বেশি ডিসচার্জ হয়, ভেজিনাল ডিসচার্জ। অনেক সময় দেখা যায় হাইড্রোরা গ্রেভিডারাম হয়ে অনেক বেশি পানির মতো স্রাবের মতো পানি যেতে থাকে। তবে তাকে কনফার্ম করতে হবে ফার্স্টে যে এটা পানি কিনা। সেটার জন্য সে তার গাইনোকোলজিস্টের শরণাপন্ন হবে। গাইনোকোলজিস্ট শারীরিক পরীক্ষা করার মাধ্যমে দেখবে। কিছু পেপার পাওয়া যায় যে পেপারের মাধ্যমে আমরা এখন জানতে পারি যে আম, এটা পানি কিনা অথবা ভেজিনাল ডিসচার্জ কিনা। সেই পেপারের মাধ্যমে আমরা টেস্ট করে দেখতে পারি, অ্যামনিওকেটর কিট যেটা আমরা বলি, অথবা সে আল্ট্রাসাউন্ড করে দেখতে পারে। আর গাইনোকোলজিস্ট শারীরিক পরীক্ষার মাধ্যমে কফ টেস্টের মাধ্যমে দেখতে পারবে যে তার পানি লিক হচ্ছে কিনা।
যদি তার আচ্ছা। লিকিং মেমব্রেন থাকে তাহলে অবশ্যই তার গাইনোকোলজিস্টের সাথে কথা বলবে। যদি বাচ্চা ম্যাচিউর হয়ে থাকে, সবকিছু ঠিক থাকে, তাহলে দ্রুত তাকে লেবার ইনডিউস বা অগমেন্ট করতে হবে। এখানে বসে থাকার জিনিস না। যদি বাচ্চা ম্যাচিউর হয়ে থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব লেবার, যদি ডেলিভারি করার মতো হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি করে ব্যথা ওঠানোর ওষুধ দিয়ে তাকে ব্যথা উঠাতে হবে, যদি সে নর্মাল ডেলিভারি চায়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। যেটা বুঝতে পারলাম যে এই বিষয়টি নিয়ে হেলাফেলা করলে চলবে না, এবং বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে কনফার্ম হতে হবে যে আসলেই পানি ভেঙেছে কিনা, এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ সে ম্যাডাম। অনুযায়ী আরেকটি ব্যবস্থা প্রশ্ন। গ্রহণ করতে হবে। জি ম্যাডাম। আরেকটি প্রশ্ন ছিল সাদিয়া আফরিন। তিনি বলেছেন ওনার 7 মাস চলছে প্রেগন্যান্সির, এবং তিনি কি শুধু ক্যালসিয়াম ট্যাবলেট খেতে পারবেন কিনা, যদি আয়রন ট্যাবলেট সাথে না খান কোনো প্রবলেম হবে কিনা? অ্যাকচুয়ালি আয়রন ট্যাবলেট আমাদের সব মায়েদেরই খেতে হবে, কারণ দেখা যায় যে প্রেগনেন্সিতে একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়। সেটা হচ্ছে কি যে আমাদের রক্তটা কম বাড়ে এবং রক্তের যে প্লাজমা অংশ সেটা বেশি বাড়ে, এবং এই জন্য ডাইলিউশনের জন্য দেখা যায় যে আয়রনটা ঘাটতি হয়ে যায়, শেষের দিকে গিয়ে রক্ত কমে যায়। এবং অনেক সময় দেখা যায় যে আমাদের দেশের মায়েরা সবসময় ব্যালেন্স ডায়েট খায় না, সেজন্য রক্তের ঘাটতি দেখা যায়। এই সবকিছু মিলে এবং ডিমান্ড বেশি, জি। বাচ্চার গ্রোথের জন্য আমাদের প্রয়োজনটা বেশি থাকে, এই জন্য আয়রন ক্যাপসুল অবশ্যই খেতে হবে তাকে। আচ্ছা। সমস্ত ইভেন ইউরোপ আমেরিকাতে ওরা ব্যালেন্স ডায়েট খাওয়ার পরও কিন্তু তাদেরকে একটা আয়রন একটা ক্যালসিয়াম খেতে হয়। যদি অনেক মায়েরা মনে করে যে আয়রন খেলে বাচ্চা বড় হয়ে যাবে, নর্মাল ডেলিভারি হবে না, এগুলো কিন্তু একদমই ভুল কথা। আয়রন আচ্ছা। খেতে হবে একটা সুস্থ বাচ্চার জন্য, কারণ বাচ্চার রক্তনালী থেকে শুরু করে সবকিছু কিন্তু আয়রনে তৈরি হয়। আর আমাদের দেশের যে খাওয়া দাওয়া, সে খাওয়া দাওয়া দিয়ে কিন্তু তার যে ডিমান্ড সেটা ফুলফিল হবে না। অনেকে আছে আয়রন টলারেট করতে পারে না, মুখে আয়রন খেলে তার অনেক অসম্ভব খারাপ লাগে, বমি হয়, গ্যাস হয়। তাদেরকে আমরা বলবো যদি আয়রন খেতে না পারে তাহলে তার আয়রনের হিমোগ্লোবিনের মাত্রা জেনে সে অনুসারে তাকে আয়রন ইনজেকশন বা স্যালাইন নিতে পারে। আচ্ছা। জি ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। যেটা বুঝতে পারলাম যে প্রেগন্যান্সিতে আয়রনের গুরুত্ব অনেক বেশি, সাথে ক্যালসিয়ামেরও গুরুত্ব আছে, সুতরাং আয়রন ট্যাবলেট খেতেই হবে, এবং কারো যদি সমস্যা হয় তাকে ইনজেকশনের মাধ্যমে নিতে হবে। অসংখ্য জি। ধন্যবাদ ম্যাডাম। আরেকটি প্রশ্ন ছিল নাহিদা নিতু। তিনি বলেছেন যে ওনার 29 সপ্তাহ চলছে এবং 2 দিন ধরে ওনার বাচ্চার নাড়াচড়া একটু কম হচ্ছে, 6 থেকে 7 বার নড়ছে বাচ্চা, এবং 26 উইকসে তিনি আল্ট্রাসোনোগ্রাম করেছিলেন, এখন কি আবার করতে হবে কিনা? বাচ্চার নড়াচড়া সারাদিনে আমরা বললো 10 থেকে 12 বার হতেই হবে। অনেকে জি। মনে করেন যে বাচ্চা বড় হয়ে গেছে এই জন্য কম নড়াচড়া, এটা কখনোই হবে না। বাচ্চা বড় হলেও সেটা নড়াচড়া তার ঠিক থাকতে হবে। এবং বাচ্চার সুস্থতা সবচেয়ে প্রথম চাবিকাঠি হচ্ছে মায়ের এই যে নড়াচড়া মুভমেন্ট খেয়াল করা। যদি সত্যি বাচ্চার মুভমেন্ট কম হয়ে থাকে তাহলে তাকে দ্রুত, আল্ট্রাসাউন্ড নয়, তাকে দ্রুত গাইনোকোলজিস্টের চেক আপে যাওয়া। সে চেক আপ করে শুধু আল্ট্রাসাউন্ড না, আল্ট্রাসাউন্ডের সাথে আরো কিছু টেস্ট থাকে, যেমন আমরা কার্ডিওটোমোগ্রাফি করি এবং ব্লাড টেস্ট গুলো দেখে থাকি যে বাচ্চার অসুস্থতা হলো কেন সেটা নির্ধারণ করবার জন্য। তাকে হেলাফেলা না করে দ্রুত চিকিৎসকের কাছে গিয়ে আল্ট্রাসাউন্ড, সিটিজি এবং কিছু ব্লাড টেস্ট এগুলো করে নিশ্চিত হতে হবে যে বাচ্চার সুস্থতা ঠিক আছে এবং বাচ্চার নড়াচড়া ঠিক হচ্ছে। জি ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। দর্শক, ম্যাডাম যেভাবে বললেন, আশা করছি আপনি বুঝতে পেরেছেন বাচ্চার নড়াচড়া কম হওয়াটা একটি বিপদ চিহ্ন হিসেবেই ম্যাডাম বললেন, এবং এই জন্য আপনাকে অবশ্যই আপনার বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে নিতে হবে। ম্যাডাম আরেকটি প্রশ্ন ছিল মাহমুদা মিম। তিনি বলেছেন ওনার বয়স 22 এবং উনি বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু ওনার পিরিয়ডটা রেগুলার না, এবং ওনার এএমএইচ লেভেল 1.82, এবং ওনার হাজবেন্ডের স্পার্ম কাউন্ট 35 মিলিয়ন, মর্টিলিটি 30। ম্যাডাম এটা কি নর্মাল কিনা জানতে চেয়েছেন। হ্যাঁ, এটা নর্মাল, এবং তাকে আরো কিছু টেস্ট করা দরকার ছিল, শুধু এএমএইচ দিয়ে হয় না। এএমএইচ টা একটু বর্ডার লাইনে আছে, কিন্তু তাকে আরো মাসিকের দ্বিতীয় তৃতীয় দিনে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন এবং সেরাম ইস্ট্রাডিওল দিয়ে জানতে হবে তার ওভারিয়ান রিজার্ভ কি অবস্থা। এবং দ্রুত তাকে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে হবে, 22 বছর ঠিকই সময়, এবং হাজবেন্ডের সিমেন্ট কাউন্টও ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আরেকটি প্রশ্ন ছিল সাদিয়া মেহজাবিন। তিনি বলেছেন প্রেগন্যান্সিতে ফার্স্ট চেক আপের জন্য কত উইকে আসতে হয়? আমরা বলবো অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, যখনই সে মিস পিরিয়ড হবে তার 6 সপ্তাহের মধ্যেই তাকে আসতে হবে, কারণ এখানে অনেকগুলো কাজ থাকে। প্রথমত বাচ্চার ডেটিং স্ক্যান, যেটা পরে আর হয় না। প্রথমে এসে যখন আমরা একটা ডেটিং স্ক্যান করি 6 থেকে 7-8 সপ্তাহের মধ্যে, তখন কিন্তু এটা এক্স্যাক্টলি বলে দিবে আমাদেরকে ঠিক তার কখন বেবি হয়েছিল এবং তার ডেলিভারি ডেট কখন। অনেক সময় মায়েরা কনফিউশনে থাকে, বলতে পারেন। ইভেন আমরা বলবো যে 11 সপ্তাহ যে স্ক্যানিং, সেই স্ক্যানিং কিন্তু এক্স্যাক্টলি বলে দেয় বাচ্চার। অনেক সময় জিজ্ঞেস করতে হয় না, কাউন্ট লেন্থ দেখে বোঝা যায় যে এই বাচ্চার EDD কবে। তো
সাপোজ ভুল একটা ডেট বললো, শেষ মাসিকের ডেটটা ভুল বললো, তখন দেখা যায় যে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটাও ভুল হয়ে যায়। তখন মনে হতে পারে যে তার তো ডেট ক্রস করে গেছে, অথচ হয়তো সত্যিকারে ক্রস করেনি, তাকে ইনডিউস করা দরকার। একটা ফল্ট, একটা ম্যানেজমেন্ট হয়ে যাবে। সো ডেটিং স্ক্যানটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার। দ্বিতীয়ত, আমাদের আচ্ছা। দেশের কাপলরা কখনো প্রি কনসেপশন কাউন্সিলিং এ আসে না, যেটা হচ্ছে কি যে বাচ্চা নেওয়ার আগে কখনো আসে না যে আমি কি ঠিক আছি কিনা, আমার ভ্যাকসিনেশন গুলো দেওয়া আছে কিনা, আমার রুবেলা স্ট্যাটাস কি, আমার হেপাটাইটিস স্ট্যাটাস কি, আমার মধ্যে কি আমি কি হাইপার গ্লাইসেমিক বা ডায়াবেটিস কিনা, আমার থাইরয়েডের স্ট্যাটাস কি, এগুলো কখনো জানতে আসে না। তো এই জন্য দেখা যায় যে প্রথম স্ক্যানিং এর প্রথম যখন আসে, সে 6-7 সপ্তাহের মধ্যে, তখনই আমরা এগুলো স্ক্যান করে দেখি যে তার এই ধরনের কোনো সমস্যা আছে কিনা। কারণ যখন সে আমাদের কাছে আসবে তখন অলরেডি বাচ্চার বয়স কিন্তু 6 সপ্তাহ। তার জি মধ্যে ম্যাম। ফলিক অ্যাসিড বলে একটা ওষুধ আছে, যেটা আমরা আগে প্রি কনসেপশন কাউন্সিলিং এ যারা আসে তাদেরকে দিয়ে দিই। তো ফলিক অ্যাসিডটা খেয়ে থাকলে দেখা যায় যে বিভিন্ন ধরনের নিউরাল টিউব ডিফেক্ট যেগুলো আছে সেগুলো হয় না। তো এগুলো তো সম্ভবই, যত তাড়াতাড়ি যত দ্রুত সে ডাক্তারের কাছে আসবে তত দ্রুতই সে জানতে পারবে তার শারীরিক অবস্থা কি এবং বাচ্চার সুস্থতা কোন পর্যায়ে আছে। জি ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। দর্শক, ম্যাডাম যেভাবে বললেন যে আসলে যখনই কেউ বুঝতে পারবেন যে তিনি কনসেপ্ট করেছেন, তো তখনই তিনি অতি শীঘ্রই আসলে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। ধন্যবাদ ম্যাডাম। জি। আরেকটি প্রশ্ন ছিল খানম শুলি, তিনি বলেছেন যে ওনার লেফট ওভারিতে চকলেট সিস্ট আছে এবং পিরিয়ডের সময় প্রচুর পরিমাণে ব্লিডিং হয়। বাচ্চার জন্য চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না। সিস্ট কি কোনো ওষুধে শেষ হয়ে যায় কিনা জানতে চেয়েছেন, এবং ওনার বয়স হচ্ছে 38, এবং এই অবস্থায় উনি কি করতে পারেন সেই ব্যাপারে পরামর্শ চেয়েছেন। 38 ইয়ার্স এ সাধারণত ডিম্বাশয় ডিম্বাণু অনেক কম থাকে। সে নর্মালি ট্রাই করার এখন কোনো স্কোপ নাই, তাকে অতি দ্রুত ইন্টারভেনশনে যেতে হবে। প্রথম হচ্ছে চকলেট সিস্ট ব্যথা কমানোর জন্য তাকে সেই সিস্টের পরিমাণ জানতে হবে যে কত সেন্টিমিটারের সিস্ট, সেই সিস্ট দেখে তাকে ল্যাপ্রোস্কোপি করার যোগ্য কিনা দেখতে হবে। 2 নাম্বার হচ্ছে তার ওভারিয়ান রিজার্ভ, তার ডিম্বাশয় ডিম্বাণু কতখানি আছে। আমাদের দেশে এটা একটা প্রবলেম। আমাদের দেশে মেয়েরা যখন 30-32 বছর হয় তখন যদি সে টেস্ট টিউব করার মতো উপযুক্ত থাকে তাহলে তখনই কিন্তু তাই করতে হবে, কিন্তু সে মনে করে টেস্ট টিউবটা হচ্ছে সবচেয়ে লাস্টের ট্রিটমেন্ট। এই জন্য দেখা যায় 38, 39, 40 ইয়ার্স এ টেস্ট টিউব করতে আসে, তখন তার ডিম্বাশয় ডিম্বাণুই থাকে না। যেমন ধরেন এই চকলেট সিস্টের ব্যাপার, এখানে কিন্তু তার দুটো প্রবলেম, একটা হচ্ছে তার ডিম্বাশয় ডিম্বাণু অনেক কম, 2 নাম্বার হচ্ছে কি যে তার চকলেট সিস্ট। তো এই দুইটা পেরিয়ে তাকে বাচ্চা নেওয়া তার জন্য এখন অনেক মুশকিল হবে। সে বাড়িতে বসে না থেকে অতি দ্রুত একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ শরণাপন্ন হতে হবে। সেই বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ যারা ল্যাপ্রোস্কোপিতে অভিজ্ঞ, তাদেরকেই তাকে দেখাতে হবে, তাহলে সে একটা ডাইরেকশন পাবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। দর্শক, আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে যেন আপনি অতি শীঘ্রই কনসেপ্ট করতে পারেন, এবং ম্যাডাম যেভাবে আপনাকে উপদেশ দিলেন সেইভাবে একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞকে দেখিয়ে নিলে আমরা আশা করব আপনার সমস্যার সমাধান হবে। ম্যাডাম, আরেকটি প্রশ্ন ছিল আয়েশা খান, তিনি জানতে চেয়েছেন নর্মাল ডেলিভারির জন্য প্রথম থেকেই কি কি নিয়ম মেনে চলতে হবে। নর্মাল ডেলিভারির জন্য প্রথম দরকার হচ্ছে কি যে মানসিক শক্তি। সে মেন্টালি তৈরি হয়ে থাকবে যে সে নর্মাল ডেলিভারি করাবে, এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে তাকে অ্যান্টিনেটাল চেক আপে থাকতে হবে রেগুলার। অনেক সময় দেখা যায় যে আমার কাছে হঠাৎ করে 36-37 উইকসে ডায়াবেটিস নিয়ে আসে এবং সেই ডায়াবেটিস থাকে আনকন্ট্রোল। সেই অবস্থায় কিন্তু দেখা যায় যে নর্মাল ডেলিভারি ফেল হয়, ইন্ডাকশন ফেল হয়, বাচ্চা খারাপ হয়ে যায়, বাচ্চা পেটের মধ্যে পটি করে দেয়। কারণ হচ্ছে তার 9 মাস তার ডায়াবেটিস ওয়েল কন্ট্রোল ছিল না। তাহলে নর্মাল ডেলিভারির মূল মন্ত্র হচ্ছে তাকে অ্যান্টিনেটাল চেক আপে অবশ্যই তাকে থাকতে হবে। অ্যান্টিনেটাল চেক আপের মাধ্যমেই সম্ভব। একটা রুগী যদি রেগুলার চেক আপে আসে, তার প্রেশার কখন বাড়লো, তার ডায়াবেটিস কখন বাড়লো, তার হাইপোথাইরয়েডিজম আছে কিনা, এই সবকিছু কিন্তু এই হাই রিস্ক ফ্যাক্টর গুলাকে কিন্তু কারেক্ট করা যায়। আমাদের এখানে অনেক বেশি হাই রিস্ক এর নর্মাল ডেলিভারি হওয়ার কারণ হচ্ছে কি যে আমাদের যে নিবিড় অ্যান্টিনেটাল চেক আপে থাকে এই পরিচর্যার সময় কিন্তু আমরা এগুলো কারেক্ট করে ফেলি। ডায়াবেটিস থাকলে তাকে নর্মাল গ্লাইসেমিক স্টেটে নিয়ে আসি, হাইপোথাইরয়েডিজম থাকলে তার থাইরয়েড লেভেলটা ঠিক করে ফেলা হয়, এবং তাকে এনকারেজ করা হয় তার যখন যখন তার অ্যান্টিনেটাল এক্সারসাইজের দরকার, তার ডায়েটের দিকে দেখা হয় যে অনেক সময় দেখা যায় যে অনেক বেশি কার্বোহাইড্রেট রিচ ডায়েট খাচ্ছে, ডায়েটটা ঠিক হচ্ছে না, অ্যাক্টিভিটি, এ সবকিছু নিয়েই তারপরে কিন্তু এন্ড রেজাল্ট হচ্ছে নর্মাল ডেলিভারি। এই জিনিসগুলো দিয়ে খেয়াল করতে হবে। যারা নর্মাল ডেলিভারি করতে চান তাদেরকে অবশ্যই একজন গাইনোকোলজিস্টকে দেখাতে হবে যিনি সময় দেন নর্মাল ডেলিভারির জন্য, এবং তাকে ওই রেগুলার চেক আপে থাকতে হবে যাতে সে নর্মাল ডেলিভারি করাতে পারে। কারণ দেখা যায় যে আপনি ইনডিউস করলেন, ব্যথা উঠালেন, পোস্ট ডেট হয়ে গেল, ব্যথা উঠলো না, কিন্তু দেখা গেল যে ব্যথা উঠানোর পর বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে কারণ তার হাই রিস্ক ফ্যাক্টর গুলো কারেক্ট করা হয়নি। আমরা তো প্রথমেই শুরু প্রথমেই বলেছি যে যেভাবেই ডেলিভারি হোক না কেন আমাদের সবারই চাহিদা কিন্তু 9 মাস শেষে একটা সুস্থ বাবু নিয়ে বাড়িতে ফেরা। জি ম্যাডাম।
জি ম্যাডাম, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। সেটাই বললাম যে ও আমাদের যে দর্শক জানতে চেয়েছিল নর্মাল ডেলিভারির জন্য কি করতে হবে। জি। জি আমার ম্যাডাম। মনে হয় এই টিপস আহ, গুলো তার কাজে লাগবে। সাথে তো আমরা অ্যান্টিনেটাল এক্সারসাইজ এর কথা বলেছি, সে এক্সারসাইজ করে তাকে অ্যাক্টিভ থাকতে হবে। অনেক মায়েরা আছে যে প্রেগনেন্সি হওয়ার পরে মনে করে কি যে একটু ইনঅ্যাক্টিভ হয়ে যায় শারীরিক অসুস্থতার কারণেও, কিন্তু তাকে মোটিভেট করতে হবে এক্সারসাইজ করার জন্য, তাহলে সে আরো অ্যাক্টিভ থাকবে, খাওয়া দাওয়া ঠিক থাকবে এবং তার ডায়েটটা ঠিক আছে কিনা, বাচ্চার ওজন ঠিক আছে কিনা, এই সব কিছু খেয়াল করতে হবে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আরেকটি প্রশ্ন ছিল। শারমিন তিনি বলেছেন যে দুইটা সিজারিয়ান সেকশনের পরে নর্মাল বেবি নেওয়া পসিবল কিনা, এবং লাস্ট সিজারিয়ান সেকশন ওনার 10 বছর আগে হয়েছে এবং ওনার বয়স 31 বছর। দুইটা সিজারিয়ানের পরে নর্মাল ডেলিভারি চান্সেস যে নাই তা কিন্তু না, কিন্তু দুইটা সিজারিয়ানের পরে নর্মাল ডেলিভারি করতে গিয়ে রিস্ক অফ ইউটেরাইন রাপচার অনেক বেশি। লাইক আগের সেলাইটা ছিঁড়ে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে বলে আমরা এনকারেজ করি না। হবে না যে তা বলিনি, কিন্তু আমরা এনকারেজ করি না, কারণ এখানে অনেক বেশি রিস্ক ফ্যাক্টর থাকে। দেখা যায় যে স্কার রাপচার হয়ে গেল, সেই ক্ষেত্রে আপনি এমন একটা ইনস্টিটিউশনে থাকতে হয় যেখানে ইমার্জেন্সি সিজার হওয়ার ব্যবস্থা থাকবে। বাচ্চার পেরিনেটাল মর্টালিটি বা মরবিডিটি, বাচ্চা অসুস্থ হতে পারে, বাচ্চা মৃত্যুবরণ করতে পারে, এইসব কথা চিন্তা করে আমরা লো রিস্ক প্রোফাইলে যেতে চাই। এই জন্য আমরা দুটো সিজারিনের পরে এনকারেজ করি না। সাধারণত একটা সিজারিনের পরে 75% ক্ষেত্রে, সেটা আমি বিভিন্নখানে বলেছি যে 75% ক্ষেত্রে সাকসেসফুল নর্মাল ডেলিভারি হতে পারে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আরেকটি প্রশ্ন ছিল। মোহাম্মদ আওয়াল তিনি জানতে চেয়েছেন এই যে ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি, এই প্রসেসে খরচ কেমন হবে, এই ব্যাপারটা একটু জানতে চেয়েছেন। এটা বিভিন্ন হসপিটালে বিভিন্ন রকম। অ্যাকচুয়ালি খরচটা কিন্তু হসপিটাল নির্ধারণ করে। এখানে গাইনোকোলজিস্টের খুব একটা বেশি স্পেস থাকে না। যেমন ধরেন এই এপিডুরাল অ্যানালজেসিয়াটা দেওয়া হয় অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে, কারণ এখানে এপিডুরাল অ্যানালজেসিয়া দেওয়ার সময় অনেক সময় দেখা যায় যে পেশেন্টের ব্লাড প্রেশার ফল করলো, বা পেশেন্টের অ্যাক্সিডেন্টলি মোটর ব্লক হয়ে গেল, পা নাড়াতে পারলো না, অথবা হার্টের দেখা গেল যে কার্ডিয়াক আউটপুট কমে গেল, তখন সেসব ক্ষেত্রে তাকে রিসাসিটেট করা একমাত্র পসিবল হয় কিন্তু অপারেশন থিয়েটারে। কারণ আচ্ছা। ওখানেই সবকিছু থাকে, যেখানে হচ্ছে কি যে রুগীটাকে ঠিক করা যায়। এই জন্য অপারেশন থিয়েটারে চার্জ পড়ে। তো অপারেশন থিয়েটারে চার্জ পড়ে, অ্যানেস্থেশিয়া চার্জ পড়ে, এসব ক্ষেত্রে একটু চার্জ বেশি হয়, তবে 40 থেকে 50,000 এর মধ্যেই হয়ে যায়। আচ্ছা, অনেক ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আরেকটি প্রশ্ন ছিল ফজলে রাব্বি। তিনি বলেছেন যে করোনা সিচুয়েশনের জন্য তিনি ভিজিট করতে পারছেন না, এবং 12 উইক প্রেগন্যান্সিতে টিএসএইচ লেভেল 0.188 এটা নর্মাল কিনা জানতে চেয়েছেন, প্রথম প্রশ্ন। এবং আরেকটা প্রশ্ন ছিল যে ওনার ওয়াইফ যিনি তিনি কি থাইরয়েড মেডিসিন নিবেন কিনা, এবং ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ফলিক অ্যাসিড খাচ্ছেন এমত অবস্থায় উনি, এবং বিফোর প্রেগন্যান্সি টিএসএইচ লেভেল 0.6 ছিল। টিএসএইচ লেভেল 0.6, এটা নর্মাল। এটা আর ছিল বিফোর হচ্ছে কি যে প্রেগন্যান্সি, আর এখন হচ্ছে 0.188। এবং 188 এই অবস্থায় তিনি কি থাইরয়েডের মেডিসিন হ্যাঁ, খাবেন এটাও কিনা। নর্মাল। জি। উনি থাইরয়েডের মেডিসিন খেয়ে যদি 0.188 থাকে, তাহলে সে ডোজটা সে ঠিকই আছে, কারণ নর্মাল প্রেগন্যান্সিতে হচ্ছে কি যে থাইরয়েডের আমরা থাইরয়েডের লেভেলটা একটু কম থাকে, 0.22 2.5 এই লেভেলে আমরা জি। রাখতে চাই থাইরয়েডের লেভেলটা, টিএসএইচ এর লেভেলটা। তো সেক্ষেত্রে ঠিকই আছে, সে জি। কটা করে খাচ্ছে সেটা বলেনি। এক দু হুম, নাম্বার হচ্ছে কি যে এখন আমরা কিন্তু যারা আসতে পারছে না করোনার জন্য, তাদের জন্য কিন্তু টেলিমেডিসিনের সুবিধা আছে। সে কিন্তু আচ্ছা। টেলিমেডিসিনের মাধ্যমে সেবাটা নিতে পারে, তাকে নট নেসেসারি তাকে জি। করোনাতে তাকে বের হয়ে আসতে হবে। আমরাও জি। অ্যান্টিনেটাল চেক আপ আগে যেটা অনেক কটা দিতাম, জি। এখন আমরা বলি মিনিমাম 4টা 5টা হলেও যথেষ্ট এই করোনা কালীন সময়ে। আর সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে কি যে যতগুলো পেশেন্ট আমার করোনা পজিটিভ হয়েছে সবগুলো কিন্তু হাজবেন্ডের মাধ্যমে হয়েছে। সো ইটস নট নেসেসারি যে হাসপাতালে আসলেই করোনা পজিটিভ হয়ে যাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হাজবেন্ডদেরকে বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করতে হবে, হাত ধুতে হবে, এসে গোসল করতে হবে, তারপরে বাসার অন্যান্য জিনিসপত্র ধরতে হবে। এই স্বাস্থ্যবিধি মেনে চললেই কিন্তু করোনা হচ্ছে না। এখন একজন একটা ঘরে যেখানে গর্ভবতী আছে, সেখানে বাকি যারা বাইরে সদস্য আছে, যারা বাইরে যাতায়াত করে, তাদেরকে এই জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে। আর যেটা বলছিলাম যে তাকে করোনাকালীন সময়ে সে টেলিমেডিসিনের মাধ্যমে সেবা নিতে পারে। এটা কোনো এখন এখন তো অনেক আমূল চেঞ্জ হয়েছে বাংলাদেশে। টেলিমেডিসিন যেটা আগে সম্ভবই ছিল না, এখন বাংলাদেশে টেলিমেডিসিন সম্ভব হচ্ছে, এবং অনেকটা ইফেক্টিভ আমি বলবো। শুধুমাত্র এটা ধরেন একটা প্রেগনেন্ট পেশেন্টকে আমরা ফান্ডাল হাইট অথবা ফিটাল হার্ট সাউন্ড শুনতে পাচ্ছি না, আর বাকি হুম। সবকিছুই কিন্তু টেলিমেডিসিনের মাধ্যমে সম্ভব হচ্ছে।
জি ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। এবং দর্শক আপনার উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে প্রত্যেকটা ডক্টর এবং বিশেষজ্ঞরাই কিন্তু টেলিমেডিসিন সার্ভিসটি চালু রেখেছেন আপনাদের সুবিধার্থেই। আপনারা চাইলেই এই সুবিধা, এইখান থেকে সুবিধা গ্রহণ করতে পারেন এবং দুশ্চিন্তা মুক্ত হতে পারেন। ম্যাডাম আরেকটি প্রশ্ন ছিল জান্নাত আনজাম, তিনি বলেছেন এটা ওনার সেকেন্ড বেবি, ফার্স্ট বেবি সিজারে হয়েছিল, উনি কি নর্মাল ডেলিভারি ট্রাই করতে পারবেন কিনা? শিওর, অবশ্যই ডেলিভারি ট্রাই করতে পারে। তার এই প্রেগনেন্সি যদি আনকমপ্লিকেটেড থাকে, এই প্রেগনেন্সিতে আমরা বলি রিপিট সিজারিয়ান। রিপিট সিজারিয়ান করার যদি কোনো ইন্ডিকেশন না থাকে, ধরেন তার যদি প্লাসেন্টা প্রিভিয়া না থাকে, লাইক প্লাসেন্টা ফুলটা যদি নিচের দিকে না থাকে, অথবা বাচ্চা যদি অ্যাবনর্মাল পজিশনে না থাকে, ট্রান্সভার্স লাই ব্রিজ প্রেজেন্টেশন, তার যদি অন্য কোনো ইন্ডিকেশন না থাকে সিজারিয়ানে, তাহলে সে অবশ্যই নর্মাল ডেলিভারি ট্রাই করতে পারবে। আমাদের রেগুলার ভিডিও পোস্ট করা হচ্ছে এখন এগুলা নিয়ে, যেখানে আমাদের রুগীরা নিজেরাই কথা বলে এবং আনকমপ্লিকেটেড ভাবে বের হয়ে যাচ্ছে। তো এটা অসম্ভব কিছু না, এটা আমাদের মায়েদের জন্য সম্ভব, এবং যারা চায় তারা অবশ্যই এই সার্ভিসটা নিতে পারে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আরেকটি প্রশ্ন ছিল মাজহারুল ইসলাম, তিনি জানতে চেয়েছেন অস্টোক্যাল ডি, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ট্যাবলেট প্রেগন্যান্সি অবস্থায় কতদিন খেতে হবে? যতদিন ডেলিভারি না হয় এবং ডেলিভারি পরও। আচ্ছা ম্যাডাম, ম্যাডাম এইটা আসলে টোটাল ডোজটা কতটুকু ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর আসলে দেখা যায় ম্যাডাম ডোজটা কতটুকু, কয়টা করে ভিটামিন ডি ট্যাবলেট যেটা খাবে? করতে হবে, ভিটামিন ডি আমরা প্রথমে ওকে দেখতে হবে ভিটামিন ডি এর আম, তার রেঞ্জ কতটুকু আছে পরীক্ষা করে দেখতে হবে ব্লাড টেস্টের মাধ্যমে। ভিটামিন ডি যদি 40-এর নিচে থাকে, তখন আমরা টু জি। থাউজেন্ড ইন্টারন্যাশনাল ইউনিট একটা করে প্রতিদিন, সেটা টানা 3 মাস খেতে পারে। আচ্ছা। 2 নাম্বার হচ্ছে কি যে ক্যালসিয়ামটা আমরা সাধারণত আমাদের ডেইলি অ্যালাউন্স হচ্ছে কি যে 1.5, বাট আমরা জি 500 ম্যাডাম। দিয়ে শুরু করি, কারণ অনেক সময় আমাদের পেশেন্টরা এত বড় ক্যালসিয়ামের ট্যাবলেট নিতে পারে না। তো ক্যালসিয়ামটা হচ্ছে যে টিল ডেলিভারি থাকবে, সাথে ডেলিভারি পরও যখন মা বাচ্চাকে বুকে দুধ খাওয়াবে তখনও কিন্তু ক্যালসিয়ামের ট্যাবলেটের প্রয়োজন আছে প্রয়োজন। বলে, তখন আচ্ছা। ফার্স্ট 6 মান্থ আমরা বলি যখন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করবে তখন সে ক্যালসিয়ামটা জি খাবে। ম্যাডাম। ভিটামিন ডিটা 2000-এর উপর আমরা প্রেগনেন্সিতে দেই না, এরপর প্রেগনেন্সির পরে সে 20,000 সপ্তাহে একটা করে খেতে পারে 3 মাস, এরপরে সে 40,000 করে খেতে পারে আজীবন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম একটি প্রশ্ন ছিল সরওয়ার জাহান, তিনি বলেছেন যে ওনার ওয়াইফের 8.5 মাস চলছে, নর্মাল ডেলিভারির জন্য এই সময় কি করা প্রয়োজন? একজন গাইনোকোলজিস্টের কাছে দেখা করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। 2 নাম্বার হচ্ছে কি যে তার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা দেখতে হবে। 3 নাম্বার হচ্ছে কি যে তাকে লো কার্বোহাইড্রেট ডায়েট খেতে হবে। 4 নাম্বার হচ্ছে কি তাকে অ্যান্টিনেটাল এক্সারসাইজ করতে হবে। 5 নাম্বার হচ্ছে তাকে শিওর হতে হবে যে তার কোনো রিস্ক ফ্যাক্টর নাই, নর্মাল ডেলিভারিতে না যাওয়ার জন্য কোনো রিস্ক ফ্যাক্টর নাই। মানে ম্যাডাম আসলে কথাটা হচ্ছে গিয়ে উনি একজন গাইনোকোলজিস্টকে দেখিয়ে নেবেন একজন এবং ওনার ডক্টরই বলে দিবেন। গাইনোকোলজিস্টের চেক আপে, হ্যাঁ, জি এটা ম্যাম। তো অ্যাকচুয়ালি চেক এখন আপে। বলে দেওয়ার জিনিস না, চেক আপের মাধ্যমেই জানা যাবে যে জি সে ম্যাম, নর্মালি যেতে পারবে জানা কিনা। যাবে। জি জি। ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম আরেকটি প্রশ্ন ছিল, একজন বলেছেন যে তিনি 18 সপ্তাহে প্রেগনেন্ট এবং তিনি যখন চিত হয়ে শুয়ে থাকেন তখন হালকা কাশি দিলে পেটে টান দিয়ে ওঠে এবং লেফট সাইডে মাঝে মাঝে ব্যথা করে, এটা কি কোনো সমস্যা কিনা? এটা অ্যাকচুয়ালি রাউন্ড লিগামেন্ট পেইন। রাউন্ড লিগামেন্ট পেইনটা হচ্ছে কি যে ইউটেরাস রাউন্ড লিগামেন্টের মাধ্যমে শরীরে লাগানো থাকে, এবং অনেক সময় দেখা যায় যে ইউটেরাসটা প্রেগনেন্সিতে সাধারণত ডান দিকে হেলে থাকে। এই জন্য অনেক সময় রুগী যদি খুব ফাস্ট ডান বাম করতে থাকে, তখন ওই রাউন্ড লিগামেন্টের উপর প্রেসার পড়ে এবং সে পেইন হয়। তবে এটা সিরিয়াস কিছু কিছু না, দেখা যাবে যে পেইন হলো, সে যদি একটু মাসাজ করে ওই জায়গাটায় তাহলে একটু পরেই ঠিক হয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। দর্শক ম্যাডামের উত্তর শুনেই আপনি বুঝতে পারছেন যে এটা নিয়ে আসলে দুশ্চিন্তার কিছু নেই। আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। ম্যাডাম আরেকটি প্রশ্ন ছিল তাসিন তুবা, তিনি বলেছেন ওনার বয়স 27 এবং ওনার দুটা বাচ্চা আছে। ইদানিং ওনার মাসিকে অনেক বেশি চাকা চাকা ব্লিডিং হচ্ছে, যা আগে হতো না, এটা কি কোনো সমস্যা কিনা এবং সমস্যা যদি হয় তাহলে তার প্রতিকার কি? এটা অবশ্যই একটা সমস্যা। ম্যানোরেজিয়াতে ভুগছেন উনি। ম্যানোরেজিয়াটা হচ্ছে যার আগে 2টা প্যাড লাগতো, একটা 4টা লাগছে, সেটাও কিন্তু ম্যানোরেজিয়া। আগে ফোটা ফোটা করে আগে 5 দিন হতো, এখন 10 দিন হয়, সেটাও ম্যানোরেজিয়া। তাকে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের কাছে গিয়ে চেক আপের মাধ্যমে জানতে হবে তার কোনো টিউমার আছে কিনা, তার ওভারিয়ান কোনো সিস্ট আছে কিনা, তার জরায়ুতে কোনো প্রবলেম বা ইনফেকশন হয়েছে কিনা যেটার কারণে এরকম চাকা চাকা ব্লিডিং যাচ্ছে। এবং অতি সত্বর এটা ট্রিটমেন্ট নিতে হবে, কারণ চাকা চাকা ব্লিডিং লস, ব্লাড লসের মাধ্যমে যেটা হবে সে এনিমিয়ায় ভুগবে। তো এটা কারেক্ট করা দরকার। সে এই প্রবলেম নিয়ে বাসায় বসে থাকাটা কোনো রকমই উচিত হবে না। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। দর্শক আশা করবো আপনি সময় ক্ষেপণ না করে অতি শীঘ্রই বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন।
ম্যাডাম আরেকটি প্রশ্ন ছিল হুমায়ুন কবির, তিনি প্রথমেই সালাম জানিয়েছেন এবং বলেছেন যে ওনার স্ত্রী টুইন টুইন প্রেগনেন্সি ওনার স্ত্রীর, এবং 36 সপ্তাহে ওনার ডাক্তার সিজার করতে বলেছেন। 36 সপ্তাহে সিজার করলে কোনো সমস্যা হবে কিনা, এবং আগে দুটা সিজারের হিস্ট্রি আছে। 36 সপ্তাহে সিজার করলে একটু প্রিম্যাচুরিটি হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য 37 কমপ্লিটেড উইকসে গিয়েই তার সিজার করা উচিত। সাধারণত আমরা 38 এর পরেই করি, 37 কমপ্লিটেড উইকসে। তবে এর মধ্যে তাকে অ্যালার্ট হতে হবে যদি কোনো প্রসব বেদনা উঠে বা যদি আগে সিজারিয়ান জায়গায় পেইন হয়, তাহলে অতি সত্বর তাকে হসপিটালে গিয়ে সিজার করে ফেলতে হবে। তবে 36 উইকসে হলে একটু প্রিম্যাচুর হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা হওয়ার পরে কিছু কিছু সমস্যা হচ্ছে, জন্ডিস বাড়তি থাকে অথবা নিউমোনিয়া হওয়ার চান্সেস থাকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আরেকটি প্রশ্ন ছিল আহসান হাবিব, তিনি জানতে চেয়েছেন যে নর্মাল ডেলিভারি এবং সাইড কাটা কি একই জিনিস কিনা, এবং প্রথম বাচ্চা হবে, ডাক্তার বলেছেন নর্মালে হলে সাইড কাটতে হবে হয়তো, কিন্তু উনি পুরোপুরি নর্মাল চাচ্ছেন, সমাধান কি? সব নর্মাল ডেলিভারিতে যে সাইড কাটতে হয় তা কিন্তু না। কারো কারো স্পেস অনেক ভালো থাকে, সেসব ক্ষেত্রে সাইড কাটা লাগে না। আর সাইড কাটার যেই খারাপ তা কিন্তু না, সাইড কাটা অবশ্যই একজন দক্ষ অবস্টেশিয়ানকে দিয়ে যদি সে ডেলিভারি করে এবং রিপেয়ার করে, তাহলে এটার কোনো রেসিডিউল ইফেক্ট থাকে না। অনেক সময় দেখা যায় যে রুগী আসছে 15-20 দিন পরে, বুঝাই যায় না যে কোথায় কাটা হয়েছে। বাট যেহেতু পেরিনিয়াম বা যে জায়গায় কাটা হয় ওটা একটা সেন্সিটিভ জায়গা, এই জন্য অনেকে এটাকে অনেক সময় পেইনফুল মনে করে, তাও সেটা 5-6 দিনের ব্যাপার, তার চেয়ে বেশি সময় থাকে না। কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি যে নর্মাল ডেলিভারি পরে মায়ের শারীরিক যত্ন, এই জি। যত্নটা ভীষণ ইম্পর্টেন্ট। সে নিজের যত্ন নিবে, বাবুকে বুকে দুধ খাবে, এটাই কিন্তু কাম্য। কিন্তু অনেক সময় দেখা যায় যে মনে করে আমার তো নর্মাল ডেলিভারি হয়েছে, আমি বাসার কাজ করব, ভারী কাজ করব, এটা করব সেটা করবো, সেসব ক্ষেত্রেই কিন্তু তার শারীরিক সুস্থতাটা ঠিক থাকে না। নর্মাল ডেলিভারি আর সাইড কাটা কিন্তু সমান না। নর্মাল ডেলিভারি উইথ এপিsiotomy-টাই হচ্ছে সাইড কাটা। নর্মাল ডেলিভারি তো এপিsiotomy বা সাইড কাটা ছাড়া হতেই পারে, সেটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। সাইড কাটা তখনই হয়, সাইড কাটার ইন্ডিকেশন হচ্ছে যখন দেখা যায় যে বাবুটা বের হওয়ার কারণে এবড়ো থেবড়ো ভাবে ছিঁড়ে গেল। সে এবড়ো থেবড়ো ভাবে ছিঁড়ে যাওয়া থেকে রোধ করার জন্যই একটা ক্যালকুলেটেড উন দেওয়া হয়, একটা হিসাব করে উন দেওয়া হয়, যাতে এবড়ো থেবড়ো ভাবে না ছিঁড়ে জিনিসটা সুন্দর থাকে, জিনিসটাকে সুন্দর করে রিপেয়ার করা সম্ভব হবে। এটাই তো আর কি, এটা নিয়ে একটা বিগ ইস্যু না। অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় যে দুর্ভাগ্যবশত অনেকে দেখা যায় যে বাড়িতে দায় দিয়ে ডেলিভারি করাচ্ছেন বা আনএক্সপিরিয়েন্সড মানুষকে দিয়ে ডেলিভারি করাচ্ছেন, সেই ক্ষেত্রে রিপেয়ারটাও সেরকম হয়। তো দেখা যায় যে রিপেয়ার তার কোনো ওরকম ভালোভাবে সে অ্যানাটমি বুঝতে পারছে না, সেভাবে ভালোভাবে রিপেয়ারটা হয় না, সেক্ষেত্রে মারা সাফার করে। এই জন্য প্রথমেই আপনাকে ঠিক করতে হবে, যখন আমি প্রত্যেকটা হাজবেন্ডকে বলবো যখন তার ওয়াইফ গর্ভধারণ করবে, তখন তাকে অবশ্যই প্লেস অফ ডেলিভারি এবং ডাক্তার নির্বাচন, কোথায় ডেলিভারি করবে, কোন হসপিটালে ডেলিভারি করবে, সেই সব বিষয়ে তাকে কিন্তু সেই ডাক্তারের সাথে খোলাখুলি আলোচনা করতে হবে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম অনেক সময় এই যে আমরা সাইড কাটা নিয়ে কথাটা বলছিলাম ম্যাডাম, অনেক সময় দেখা যায় যে এই ব্যাপারটা নিয়ে যে জনিপথ কাটা কাটা হয় নর্মাল ডেলিভারিতে মাঝে মধ্যে, এবং সেটা প্রয়োজনেই, কিন্তু তারপরেও সাধারণ মানুষের মধ্যে ভয় থাকে যে এটা কি তার পরবর্তী জীবনে কোনো সমস্যা করবে কিনা। ম্যাডাম এই ব্যাপারটা যদি দর্শকদের জন্য একটু ক্লিয়ার করে আহ বলতেন। হ্যাঁ, অবশ্যই আমি বলবো। অ্যাকচুয়ালি আমার দর্শকরা এটা ভুল ধারণা যে নর্মাল ডেলিভারি হলে তার সহবাসের রাস্তা অনেক খোলা হয়ে যাবে বা সহবাসের রাস্তা কোনো স্যাটিসফ্যাকশন থাকবে না পরবর্তী, এটা ঠিক না কিন্তু। আমাদের যখন আমি ইউকেতে ট্রেনিং করতাম, তখন একটা আমাদের ক্যাম্পেইন হয়েছিল যে সিজারিয়ান সেকশন কি আমাদের পেলভিস কি আমাদের সহবাসের রাস্তাকে প্রোটেক্ট করে, তা কিন্তু না, মোটেও না। আচ্ছা। তো আচ্ছা। নর্মাল ডেলিভারিতে বা গর্ভধারণের জন্য শরীরের যে চেঞ্জ, সেই শরীরের চেঞ্জ সারা শরীর জুড়েই আসবে। আপনার একটা মা গর্ভধারণ করার পরে তার শরীরে তো স্টিগমা থাকবেই, তার শরীরে তো চিহ্ন থাকবেই, সেটা সিজারিয়ানও থাকে, নর্মাল ডেলিভারিতে থাকে। এখন নর্মাল ডেলিভারির জন্য যেটা আমি বলছিলাম, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি যে প্রসবের জন্য সৃষ্টিকর্তা কিন্তু একটা নর্মাল রাস্তা দিয়েছেন, এবং সেই নর্মাল রাস্তা দিয়ে আসাটাই তো স্বাভাবিক ব্যাপার। এখন এই নর্মাল রাস্তা দিয়ে আসাটাই এখন অস্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে আমাদের দর্শকদের মনে, কারণ কেউ কেউ ভুল তথ্য দিয়ে থাকে, কেউ কেউ ভুল তথ্য শুনে থাকে। অ্যাকচুয়ালি নর্মাল ডেলিভারির পরে তার সহবাসের রাস্তার কোনো তারতম্য হওয়ার কথা না, যদি সে সমস্ত কিছু মেনে চলে। যেটা একটা সিজারিয়ানের পরেও সত্য, একটা সিজারিয়ান ডেলিভারি, এখন সিজারিয়ান ডেলিভারি হলে হচ্ছে সবাই চিন্তা করে যে উনার তো অপারেশন হয়েছে সেই জন্য টেক কেয়ার করে, কিন্তু নর্মাল ডেলিভারি হলে যে টেক কেয়ার করার একটা ব্যাপার থাকে সেটা ভুলে যায়। কারণ এই 1.5 মাস সময় লাগে একটা মার কিন্তু নর্মাল হতে ডেলিভারির পরে, এই 45 দিন তো তাকে দিতেই হবে সবকিছু ঠিকঠাক হওয়ার জন্য। তো এই জন্য আমি বলবো যে নর্মাল ডেলিভারি কিন্তু সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের অন্তরায় না।
নর্মাল ডেলিভারি কখনো আমাদের সহবাসের রাস্তার উল্টাপাল্টা করে ফেলে না যদি সবকিছু ঠিকঠাক মতো চলে। আমার আমাদের আন্ডারে যাদের নর্মাল ডেলিভারি হচ্ছে তাদের আমরা ফিডব্যাক পেয়ে থাকি 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছরে। তাদের কিন্তু কখনোই বলে না যে আমাদের সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনে কোনো সমস্যা হচ্ছে বা মনে হচ্ছে খোলা খোলা বা জরায়ু নিচে নেমে গেছে। কারণ এই অ্যাডভাইস গুলা, ডেলিভারির পরে অ্যাডভাইস গুলো শুধু মাকে না, তার পরিবারকে, তার শাশুড়িকে, তার হাজবেন্ডকে বুঝিয়ে বলতে হবে যে জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এভাবেই করে চলতে হবে। গ্রাম দেশে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে ডেলিভারি পরেই সে ধান ভাঙছে, জি ডেলিভারি ম্যাম। পরেই সে ভারী কাজ করছে। কটা মা আর এভাবে রেস্ট নিয়ে থাকতে পারে? তখন দেখা যায় যে তার প্রবলেম হয়। এখন সিজারিয়ান মারা গ্রাম দেশে দেখা যায় যে যেহেতু অপারেশন হয় সেই জন্য এইসব কাজ থেকে বিরত থাকতে পারে বা জি তাদেরকে আহ রিলিজ মানে রিল্যাক্স দেওয়া হয় যারা সিজারিয়ান। কিন্তু নর্মাল আচ্ছা। যারা তাদেরকে বলে আমরা তো করেছি, শাশুড়িরা বলে থাকে আমরা তো করেছি। কিন্তু এখন তো সেই ধরনের অনেক রুগী আছে যারা পদ্ম রোগে ভুগছে, আগে যারা নর্মাল ডেলিভারি করে খুব তাড়াতাড়ি করে ঘরের কাজে গিয়েছে বা ভারী কাজ কাজে। করেছে। জি ম্যাডাম। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আপনি যেভাবে বললেন সেটি হচ্ছে একজন সিজারিয়ান সেকশনের পরে যেমন একজন নারীর পরিচর্যার প্রয়োজন, ঠিক তেমনি নর্মাল ডেলিভারির পরেও তার সঠিক পরিচর্যার প্রয়োজন। এবং এই পরিচর্যাটা না হলে তখনই দেখা যায় যে সমস্যা হতে পারে পরবর্তীতে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আরেকটি প্রশ্ন ছিল আনিমা আফরোজ, তিনি বলেছেন যে তিনি 6 মান্থস এর প্রেগনেন্ট এবং তিনি যখন বাথরুমে চাপ দেন তখন বাথরুমের সাথে সাথে ওনার বমিও চলে আসে। এটার কারণ জানতে চেয়েছেন। বমির কারণ ভিন্ন। বমি হচ্ছে যে তার অতিরিক্ত গ্যাসের জন্য হতে পারে, সেটা হতে পারে। আর ভমিটিং টেন্ডেন্সি তো অনেক কিছুতে হয় প্রেগনেন্সিতে, স্মেল, খাওয়া দাওয়া অনেক ব্যাপার থাকতে পারে। তাই খেয়াল করতে হবে ঠিক কোন কারণে বমি হচ্ছে এবং সেই কারণটা ঠিক করা। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আরেকটি প্রশ্ন ছিল রানা আহমেদ, তিনি বলেছেন যে ওনার ওয়াইফ 7 মান্থস এর প্রেগনেন্ট এবং মাঝে মধ্যে ওনার ওয়াইফের পেট শক্ত হয়ে যায় এবং হঠাৎ করেই টয়লেট হয়, এটা কি নর্মাল কিনা? শক্ত হয়ে যাওয়াটা ডিফারেন্ট, সেটাকে আমরা বলি ব্র্যাক্সটন হিক কন্ট্রাকশন। ব্র্যাক্সটন হিক কন্ট্রাকশনটা হচ্ছে কি যে পুরো 9 মাস জুড়ে হবে। এখানে মায়েরা বুঝতে পারবে পেট শক্ত হচ্ছে ছাড়ছে, শক্ত হচ্ছে ছাড়ছে। কিন্তু হঠাৎ করে টয়লেট হয়ে যায়, সেটা টয়লেটে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই খাওয়া দাওয়া থেকে আসছে। তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া দাওয়া করতে হবে। কিছুদিন আগে আমাদের ঈদ হয়ে গেল, সেই ঈদের কারণে অনেক সময় দেখা গেছে যে হজম হচ্ছে না, অথবা কিছুটা সকালের রান্না করা খাবার সেটা রাত্রে খাচ্ছে, যেটা হচ্ছে ভালো ছিল না, স্বাস্থ্যসম্মত ছিল না। সেই ক্ষেত্রে অনেকের ডায়রিয়া হয়ে যাচ্ছে, আমাশা হচ্ছে, ডিসেন্ট্রি হচ্ছে। সেসব দিয়ে খেয়াল করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা একদম খেয়াল করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আরেকটি প্রশ্ন ছিল এনজেল জারা, তিনি বলেছেন যে ডাক্তার ওনাকে বলেছেন যে ওনার জরায়ুটি 2 ভাগ এবং টিউমারও আছে। সিজারের মাধ্যমে টিউমারটি ফেলে দেওয়া হয়, মনে হয় কোনো অপারেশনের মাধ্যমে ফেলে দেওয়া হয়, এবং আগে তার একটি বাচ্চার পানি ভেঙে গিয়েছিল এবং এই কারণে ডাক্তার তাকে সিজারিয়ান সেকশন করে বাচ্চাটি ডেলিভারি করান, কিন্তু একদিন পরে বাচ্চাটি মারা যায় কারণ বাচ্চাটার ভিন্ন কোনো সমস্যা ছিল। তিনি কি কোনোদিন মা হতে পারবেন কিনা এই ব্যাপারে তিনি পরামর্শ চাচ্ছেন এবং ওনার যে সমস্যা এগুলোর চিকিৎসা আছে কিনা সেই ব্যাপারে জানতে চেয়েছেন। অবশ্যই চিকিৎসা আছে। যদি 2 ভাগ হয়ে থাকে তাহলে দেখা যায় যে আস্তে আস্তে প্রথমে দেখা যায় যে কারো কারো 2 মাসে, 6 মাসে, 7 মাসে ডেলিভারি হওয়ার পরে সে ফুল টার্ম একটা ডেলিভারি করলো, কারণ জরার জায়গাটা কম থাকে সেক্ষেত্রে। আর সে তো অলরেডি বাচ্চার মা হয়ে গেছিল। এটা দুর্ভাগ্যজনক যে তার বাচ্চাটা বাঁচেনি, হয়তো ভালো আইসিইউ সাপোর্টে ছিল না বা ভালো নিউনেটোলজিস্টের আন্ডারে ছিল না, বা অন্য কোনো প্রবলেম থাকতে পারে, সেটা এখন রিপোর্ট না দেখে বোঝা যাচ্ছে না বাচ্চার কোনো জি জন্মগত ত্রুটি ছিল কিনা। তার উচিত, তার হচ্ছে অবশ্যই মা হতে পারবে, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে তাকে একজন এক্সপার্ট স্কিল অবস্ট্রিশিয়ান এবং স্কিল অবস্ট্রিশিয়ানের শরণাপন্ন হয়ে তাকে দেখাতে হবে যে তার প্রবলেমটা কোথায় আর তার সমাধান কি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। দর্শক, আমাদের মেডিটকের পক্ষ থেকে আপনার জন্য দোয়া থাকবে এবং ইনশাআল্লাহ আপনি অতি শীঘ্রই মা হতে পারবেন এই কামনাই আমরা করছি। ম্যাডাম আরেকটি প্রশ্ন ছিল আনিকা শর্মিলা, তিনি বলেছেন যে তিনি 36 উইকস এ প্রেগনেন্ট এবং ওনার বাচ্চার ওয়েট হচ্ছে 2470 গ্রাম। বাচ্চার প্লাসেন্টা পোস্টেরিয়র এবং অ্যাওয়ে ফ্রম দা অস এবং প্রেজেন্টেশন সেফালিক আছে এখন। ওনার বাচ্চা ডেলিভারি নেক্সট মান্থে 2 তারিখে করতে বলেছেন ডক্টর। তিনি নর্মাল ডেলিভারি করা সম্ভব কিনা জানতে চেয়েছেন। অবশ্যই এখানে তো কোনো হাই রিস্ক ফ্যাক্টরের কথা বলা হয়নি, তার প্রেজেন্টেশন সবকিছুই ভালো আছে, সে অবশ্যই নর্মাল ডেলিভারি করতে পারে তার যদি কোনো হাই রিস্ক ফ্যাক্টর না থেকে থাকে। এখন যে ডাটা, যে কয়েকটা ডাটা দিয়েছে সেই ডাটা বেসিসে বলা যায় যে সে নর্মাল ডেলিভারি করতে সম্ভব।
অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমরা কথা বলছিলাম ব্যথামুক্ত নরমাল ডেলিভারি এই বিষয়টি নিয়ে। ম্যাডাম, এই বিষয়ে আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে এই যে ব্যথামুক্ত নরমাল ডেলিভারি, এর উপকারিতাটা কি? ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি হচ্ছে উপকারিতা অনেক বেশি। এটা হচ্ছে কি যে প্রথম হচ্ছে কি যে মাকে এনকারেজ করে নর্মাল ডেলিভারি করানোর জন্য। এই এপিডুরাল অ্যানালজেসিয়ার মাধ্যমে তার ব্যথাটা থাকে না, শুধু চাপটা থাকে, সো ব্যথা নিতে পারে। অনেকেই আছে যে সিজারিয়ান করতে চান এই ব্যথার ভয়ে। তো ব্যথাটা যদি মুক্ত করে দেওয়া যায় তাহলে সহজ হয়ে যায় ব্যথা নেওয়া, প্রসব বেদনা নেওয়া। 2 নাম্বার হচ্ছে যেহেতু ব্লাড সাপ্লাই ভালো থাকে এপিডুরাল অ্যানালজেসিয়ার মাধ্যমে, সো বাচ্চার সুস্থতাও নিশ্চিত করা যায়। প্রবলেম হলো কি যে সবাই এই অ্যাক্সেস পাবে কিনা আমি জানি না, কারণ এই এই জন্য দরকার একজন ভালো দক্ষ অবস্ট্রিশিয়ান এবং দক্ষ অ্যানেস্থেটিস্ট। যারা ব্যথামুক্ত ডেলিভারি করতে চান তাদেরকে অবশ্যই একজন ভালো অবস্ট্রিশিয়ান বা স্কিল অবস্ট্রিশিয়ান এবং স্কিল অ্যানেস্থেটিস্টের আন্ডারে করতে হবে, যাতে আমাদের এই ব্যথামুক্ত ডেলিভারি করতে গিয়ে তার সাইড ইফেক্ট না হয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আর একটি প্রশ্ন ছিল, ডক্টর নাবিলা জান্নাত, তিনি বলেছেন যে তিনি 32 উইকস এর প্রেগন্যান্ট এবং আলট্রাসোনোগ্রামে লো লাইং প্লাসেন্টা এসেছে এবং ওনার পেটে অনেক পেইন হয় মাঝে মধ্যে। কি করতে পারেন এই ব্যাপারে পরামর্শ চেয়েছেন। লো লাইং প্লাসেন্টার জন্য পেইন হওয়ার কথা না। আর লো লাইং প্লাসেন্টা দেখা যায় যে অনেক সময় আস্তে আস্তে পরবর্তী যখন বাচ্চা বড় হতে থাকবে তখন এটাও মাইগ্রেট হয়ে উপরের দিকে চলে যায়। ইভেন টাইপ 1 অ্যান্টেরিয়র প্লাসেন্টা প্রিভিয়াতেও আমরা নর্মাল ডেলিভারি অ্যালাউ করতে পারি, এটা কোনো সমস্যার বিষয় না। আর পেট ব্যথাটা কোন জায়গায় বলেনি, সেটা আপার অ্যাবডোমিনাল পেইন বা লোয়ার অ্যাবডোমিনাল পেইন বা ফ্ল্যাঙ্ক পেইন কিনা। আপার অ্যাবডোমিনাল পেইন হলে অবশ্যই সেটা গ্যাস্ট্রিকের সম্ভাবনা হয়ে থাকে। এছাড়াও তার পিত্তথলি পাথর বা কোনো সমস্যা আছে কিনা সেটা সোনোর মাধ্যমে সে জানতে পারবে। আর লোয়ার অ্যাবডোমিনাল পেইন তাকে দেখতে হবে 32 উইকসে অনেক সময় ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়ে থাকে, সেই ইনফেকশনের কারণে কিনা। ফ্ল্যাঙ্কের পেইন ও ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, অনেক সময় দেখা যায় যে রাউন্ড লিগামেন্ট পেইন হয়ে থাকে তার। চলাফেরা খুব দ্রুত করলে সে যদি আস্তে আস্তে না করে অনেক সময় রাউন্ড লিগামেন্ট পেইন হতে পারে। আমরা অসংখ্য অনেক ধন্যবাদ ম্যাম। আলোচনা করলাম আজকে পেইনলেস ডেলিভারি নিয়ে। আমার মনে হয় আমাদেরকে এখন যেতে হবে, কারণ অনেক বেশি পেশেন্ট ওয়েট করছে আমাদের জন্য। জি এরপরে আরো ম্যাডাম, আপনি। কথাবার্তা বলবো আমরা নেক্সট নেক্সট এপিসোড গুলাতে। জি আমাদের ম্যাডাম। দর্শকরা কোনটা জানতে চায়, কোনটা সম্বন্ধে জানতে চায়, সেই সম্বন্ধে সেই ধরনের টপিক গুলা যেগুলো হট টপিক, যেগুলা নিয়ে ওরা অনেক অনেক বেশি কুসংস্কারাচ্ছন্ন হয়ে আছে, সেসব টপিক নিয়ে আমরা জি। আলোচনা করব যাতে আমাদের দর্শকদের সুবিধা হয়। জি ম্যাডাম। ম্যাডাম, আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এত ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। ম্যাডাম, শেষ সময় আমাদের মেডিটকের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমি আমার দর্শকদেরকে বলবো যে নর্মাল ডেলিভারি বাংলাদেশেও পসিবল, বাইরের দেশের মতো। আমাদের নর্মাল ডেলিভারি হার অনেক বেশি হবে যদি আমাদের মায়েরা ডিমান্ড করে যে ওরা নর্মাল ডেলিভারি চায়। আমার মতে কোনো কুসংস্কারে কান না দিয়ে তাদেরকে একজন সরাসরি গাইনোকোলজিস্টকে দেখানো উচিত, যারা নর্মাল ডেলিভারির জন্য সময় দেয় এবং নর্মাল ডেলিভারি বান্ধব। নর্মাল ডেলিভারির জন্য যেটা দরকার উভয় পক্ষের মানসিক শক্তি, একটা হচ্ছে ডাক্তারদের পক্ষ থেকে, একটা হচ্ছে পেশেন্টদের পক্ষ থেকে। দুজনেই যদি চায় নর্মাল ডেলিভারি তাহলে অবশ্যই নর্মাল ডেলিভারি সম্ভব। সবচেয়ে বেশি সম্ভব হবে যদি আমাদের মায়েরা চায়, আমার মায়েরা ডিমান্ড করে, তাহলে যে কেউ নর্মাল ডেলিভারি করাতে কিন্তু বাধ্য হবে। এবং নর্মাল ডেলিভারির অনেক উপকারিতা, এটা বলে বোঝানো যাবে না। সবাই বলে আমি সিজারিয়ান অনেক ফাস্ট করি, 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করি, কিন্তু তারপরে আমার সিজার করতে মনে বাধে না, কারণ একটা নর্মাল ডেলিভারি রিকভারি। যখন সকালবেলা ডেলিভারি করার পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে রুগী বলে কি যে আমি এখনই বাড়ি চলে যেতে চাই, তখন মনে হয় যে যে প্রত্যেকটা মায়ের নর্মাল ডেলিভারি হোক। কারণ নর্মাল ডেলিভারি রিকভারি অনেক ফাস্ট, অনেক ফাস্ট, কল্পনা করা যায় না। দ্রুত সে বাচ্চাকে নিয়ে দুধ খাওয়াতে পারে, দ্রুত তার নিজের কাজে যেতে পারে, খাওয়া দাওয়া সবকিছু নর্মাল থাকে। কিন্তু সিজারিয়ান এটা একটা অপারেশন এবং এই অপারেশন অ্যানেস্থেশিয়ার কমপ্লিকেশন থাকে, অপারেশন সাইডের ব্যথা থাকে, মাকে একদম ক্রিপল করে দেয়, মা বাচ্চাকে নিয়ে দুধ খাওয়াতে পারে না। অনেক সমস্যা থাকে যেগুলো হচ্ছে অ্যাভয়েড করা যায় শুধুমাত্র নর্মাল ডেলিভারির মাধ্যমে। আমি সিজারিয়ানের বিপক্ষে বলবো না, সিজারিয়ান এখন আমাদের অনেক বাচ্চাকে সুস্থ বের করে আনে। সিজারিয়ানেরও ইন্ডিকেশন আছে, কিন্তু ইন্ডিকেশন বহির্ভূত কোনো কাজ করা ঠিক না। অনেক সিজারিয়ান আছে যেগুলো না করতে পারলে হয়তো বাচ্চাটা মানসিক বিকারগ্রস্ত হয়ে যেত ইন্টারপার্টাম অ্যাসফিক্সিয়ার কারণে। সেই জন্য সিজারিয়ানও করতে হবে যদি প্রয়োজন হয়, কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা যায় যে নর্মাল ডেলিভারির মাধ্যমে একটা সুস্থ বাচ্চা প্রসব করা সম্ভব। তবে সবারই টার্গেট থাকবে একটা সুস্থ বাচ্চা দিন শেষে যাতে নিয়ে ঘরে ফিরতে পারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যখনই গর্ভধারণ করবেন প্রত্যেকটা মাকে বলবো আমি অ্যান্টিনেটাল চেক আপে যেতে, কারণ অ্যান্টিনেটাল চেক আপের মাধ্যমেই কিন্তু ধরা সম্ভব সে এবং তার বাচ্চা সুস্থ আছে কিনা। বাড়িতে বসে কিন্তু কখনো জানা যাবে না তার বাচ্চা এবং সে সুস্থ আছে কিনা।
অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আপনার অনেক ব্যস্ত সময় থেকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়েছেন। মেডিটক এবং তার দর্শকের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে বলবো আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে সচেতন করে তোলা এবং নর্মাল ডেলিভারি নিয়ে আপনাদের সচেতনতা বৃদ্ধি করা এবং ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি যে নতুন প্রসেসটি বাংলাদেশে এসেছে এটি সম্পর্কে আপনাদেরকে অবগত করা। এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য এসকেএফ এবং অস্ট্রাকাল ডি কে অসংখ্য ধন্যবাদ। মেডিটককে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে অন্য কোনো অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম।